ডিং ডিং ডিং। জিয়ান অঞ্চলের প্রথম উচ্চ বিদ্যালয়ের ভিতরে দ্রুত ঘণ্টা বেজে উঠল। স্কুলের বাইরে ঘাসে বা রাস্তায় বসে থাকা অভিভাবকরা সবাই উঠে দাঁড়ালেন। অভিভাবকরা গেট দিয়ে স্কুলের ভিতরে তাকালেন। উত্তাল শিক্ষার্থীরা সবাই পরীক্ষার এলাকা ত্যাগ করে। 2056 সাল জিয়ান্নান শহরের উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ। সমস্ত ছাত্রদের এখন করতে হবে তাদের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে, যা 1 সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে। হাও বাই, একজন টাক পরা মধ্যবয়সী লোক যাকে পরিমার্জিত মনে হচ্ছিল, সে গেটের বাইরে দাঁড়িয়ে তার ছেলের দিকে হাসছিল। বাবা, ঝাং হাও বাই তার দিকে যেতেই হেসে উঠল। আপনি কেমন করেছেন? মধ্যবয়সী লোকটি হেসে উঠল। ঝাং হাও বাই মাথা নাড়লেন এবং অসহায়ভাবে বললেন, আমি আমার সমস্ত দক্ষতা প্রদর্শন করতে পারিনি, কিন্তু গণিতের সমস্যাগুলি সত্যিই কঠিন ছিল। মাল্টিপল চয়েস, শূন্যস্থান পূরণ করুন, এবং গণনার সমস্যায় অনেক কঠিন সমস্যা ছিল, বিশেষ করে গণনার সমস্যাগুলো। এর মধ্যে 5টি ছিল, কিন্তু আমি মাত্র 2টি সমাধান করতে পেরেছি। অন্য 3 জনের জন্য আমি তাদের কিছু অংশ সমাধানে আমার সেরাটা করতে পারতাম। পদ্ধতি অনুসারে আমি এখনও এর জন্য কিছু পয়েন্ট পেতে সক্ষম হওয়া উচিত। উহু। ঝাং হাও বাইয়ের বাবা ঝাং জে লং ভ্রুকুটি করে বললেন, তাহলে মনে হচ্ছে আপনার গণিতের গ্রেড একটু কম হবে। কোনো সমস্যা নেই বাবা। এটা সবার জন্য কঠিন ছিল, শুধু আমার নয়। ঝাং হাও বাই হেসেছিলেন। গণিতের সমস্যাগুলো একটু কঠিন ছিল, তাই আমি নিশ্চিত যে পাশ করার জন্য প্রয়োজনীয় পয়েন্ট কম হবে। আমি কোনো সমস্যা ছাড়াই একটি সামরিক একাডেমিতে প্রবেশ করতে সক্ষম হওয়া উচিত। ওহ হ্যাঁ, ঝাং জে লং হেসে বললেন, আগে আমরা যখন তোমার পরীক্ষা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তখন কিছু একটা ঘটেছিল। আপনার স্কুলের বিখ্যাত লু ফেং ছাত্রী পরীক্ষা শেষ হওয়ার 1 ঘণ্টা আগে অজ্ঞান হয়ে যায়। পরীক্ষা হলে অজ্ঞান হয়ে গেছ? ঝাং হাও বাই চোখ বড় করে বলল, বাবা, তুমি মানে লু ফেং? হ্যাঁ, সেই লু ফেং লোকটিকে একটি অ্যাম্বুলেন্স দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল। অনেক লোক ঘটনাটি ঘটতে দেখেছিল। ঝাং জে লং মাথা নেড়ে বলল, যদি শোনেন, আশেপাশের অনেক অভিভাবক তাদের সন্তানদের এই ঘটনার কথা বলছেন। লু ফেং অজ্ঞান হয়ে গেল। ঝাং হাও বাই চারপাশে তাকিয়ে ঘনিষ্ঠভাবে শুনলেন। পরীক্ষার সময় অজ্ঞান হয়ে পড়া একজন শিক্ষার্থীর বিষয়ে অনেক পরিবার কথা বলেছিল। তিনি স্পষ্টভাবে অনেক লোককে লু ফেং নাম উল্লেখ করতে শুনেছেন। হা হা, এমনকি এই নিদারুণ বামটিরও এই ধরনের দিন রয়েছে। হা হা হা। ঝাং হাও বাই তার হাসি ধরে রাখতে পারলেন না। বাবা, যদিও আপনি এটি জানেন না, এই ব্যক্তি সর্বদাই স্কুলে আমার জন্য সমস্যা সৃষ্টি করে। ঝাং হাও বাই রাগান্বিতভাবে যোগ করেছেন, তিনি আমার চেয়ে বেশি শক্তিশালী এবং সবকিছুতে আমার চেয়ে বেশি দক্ষ। এমনকি এই লোকটিরও এই ধরনের দিন রয়েছে। ঝাং হাও বাই আনন্দিত হয়েছিল, কারণ লু ফেংয়ের প্রতি তার রাগ ছিল অপরিসীম। প্রকৃতপক্ষে লু ফেং কখনোই এই ঝাং হাও বাইকে নিয়ে মাথা ঘামায় না, শুধু ঝাং হাও বাই লু ফেংকে প্রতিপক্ষের মতো আচরণ করে। যেহেতু লু ফেং এর গ্রেড এবং মার্শাল আর্ট দক্ষতা তার স্বাভাবিকভাবেই তাকে কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি। হা হা, এই লোকটি বাস্তব জগৎ দেখেনি এবং খুব বেশি মানসিক চাপের মধ্যে ছিল। তিনি তা সামলাতে না পেরে ভেঙে পড়েন। তাকে উপেক্ষা। যাও, তোমার মামা জানে তোমার পরীক্ষা আজ শেষ হয়েছে এবং শুধু তোমার জন্য একটা ভোজ আয়োজন করেছে। চলো যাই। ঝাং জে লং হেসে উঠল। চাচা। ঝাং হাও বায়ের চোখ জ্বলে উঠল। জিয়ান অঞ্চলে ঝাং পরিবার উন্নতি করতে সক্ষম হওয়ার একমাত্র কারণ হল তার চাচাকে ধন্যবাদ, কারণ তার চাচা একজন যোদ্ধা। কোনো উপায় নেই, একেবারে কোনো উপায় নেই। ওয়েই ওয়েন, যিনি সবেমাত্র পরীক্ষার হল ছেড়েছিলেন, তার বাবা মায়ের সামনে আতঙ্কিত হয়েছিলেন কিভাবে ফেং পরীক্ষার হলে ভেঙে পড়তে পারে। তিনি কি নার্ভাসনেস থেকে ভেঙে পড়েছেন? অসম্ভব। লু ফেংয়ের মনস্তাত্ত্বিক গুণাবলী এর আগেও ডোজো অফ লিমিটস প্রশিক্ষকদের দ্বারা প্রশংসিত হয়েছে। ওয়েই ওয়েন এবং লু ফেং রক্তের দ্বারা না হলেও সত্যিকারের ভাই ছিলেন। ওয়েন, এটা কোনো ভুল আছে।
আমরা আমাদের চোখের সামনে এই ঘটনাটি উন্মোচিত হতে দেখেছি যে লু ফেং এর বাবা এবং তার প্রতিবন্ধী ভাই মুহূর্তে আতঙ্কিত হয়ে হাসপাতালে যান। ওয়েই ওয়েনের বাবা অনুসরণ করলেন। হাসপাতাল? এটি নিকটতম এক হওয়া উচিত। বাবা, মা, আমি লু ফেং চেক করতে যাচ্ছি। আমি পরে দুপুরের খাবার খাব। দেরি না করে ওয়েই ওয়েন তার পরীক্ষার উপকরণ তার বাবা মায়ের হাতে তুলে দিয়ে হাসপাতালের দিকে ছুটে গেল। জিয়ান অঞ্চলের জনগণের হাসপাতালের ভিতরে লু ফেং তার বাবা এবং ভাইয়ের সাথে হাসপাতালের প্রধান ফটকের বাইরে হাঁটার সময় জোর করে হাসছিলেন। এই সময়ে লু হংগু এবং লু হুয়া চিন্তিত ছিলেন যে লু ফেং ধাক্কা সামলাতে পারবেন না। বাবা, আমি ভালো আছি। চলো বাসায় গিয়ে খাই। লু ফেংকে শান্ত মনে হল, কিন্তু শুধু অনুশোচনায় তার হৃদয় ভরে গেল। যাই হোক, লু ফেং জানতেন যে অতীত পরিবর্তন করা যায় না, তাই আপনি যা করতে পারেন তা হল এটি গ্রহণ করুন। ফেং ফেং, অনেক দূর থেকে একটা আওয়াজ এলো। লু ফেং উৎসের দিকে ঘুরে দেখেন দূরে একটি ছোট ছায়া হাসপাতালের প্রধান ফটকের দিকে ছুটে আসছে। এটা ছিল তার ভালো ভাই ওয়েই ওয়েন। ওয়েই ওয়েনকে দেখে লু ফেং অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি এত তাড়াতাড়ি দৌড়েছিলেন যে তার শার্ট ঘামে ভিজে গিয়েছিল। ওয়েন, গণিত অংশের শেষ 3টি গণনার সমস্যা কতটা কঠিন ছিল? লু ফেং শেষ 3টি সমস্যা সম্পূর্ণ করতে সক্ষম হয়নি, তাই যদি সেগুলি অত্যন্ত কঠিন হয় এবং অনেক লোক সেগুলি করতে না পারে, তারপর তার গ্রেড এখনও কিছু আশা থাকবে। বেশ কঠিন। ওয়েই ওয়েন মাথা ঝাঁকাল। এই বছরের গণিতের সমস্যাগুলো খুব কঠিন ছিল। 5টি গণনার সমস্যার মধ্যে তৃতীয়টি একটু সহজ ছিল, তবে বাকি 4টি কঠিন ছিল। ফিউ, লু ফেং একটা শ্বাস ছাড়ল। তার কাছে এখনও আসার আলো ছিল। 6 জুন রাত 8টায় আপনি ফোন বা ইন্টারনেটের মাধ্যমে আপনার পরীক্ষার গ্রেড পরীক্ষা করতে পারেন এবং বিভাজন রেখা ও বেরিয়ে আসবে। 6 জুন সন্ধ্যা 7টার দিকে লু ফেংয়ের বাড়ি। শুধুমাত্র লু ফেং রুমে ছিল, যেটি লু ফেং এবং লু হুয়া উভয়েরই ছিল। সে তার ল্যাপটপের সামনে বসে বারবার ওয়েব পেজ রিফ্রেশ করছিল। পরীক্ষার ফলাফল 8 প্রকাশিত হয়, তবে সাধারণত তারা এটি কিছুটা আগে প্রকাশ করে। আমি ভয় পাচ্ছি, আমি জিয়ান্নানের 1 নম্বর সামরিক একাডেমিতে যেতে পারব না। তবে আমি মাল্টিপল চয়েস শেষ করেছি, শূন্যস্থান পূরণ করেছি এবং গণিত অংশের গণনা বিভাগে প্রথম 2টি সমস্যা। যদিও আমি দ্বিতীয় সমস্যাটি সম্পূর্ণ করতে পারিনি, আমি বেশ কয়েকটি ধাপ লিখেছিলাম যা আমাকে কিছু পয়েন্ট অর্জন করতে হবে। লু ফেং মনে মনে ভাবলেন, আমি যদি ভাগ্যবান হই তাহলে আমি গণিতে প্রায় 1-2-0 পয়েন্ট অর্জন করতে সক্ষম হব। অংশ। লু ফেং প্রত্যাশিত, আমি উদার শিল্প এবং বিজ্ঞান বিভাগে সাধারণত পারফর্ম করেছি। আমি ভাগ্যবান হলে আমি একজন ব্যাচেলর হতে সক্ষম হবেন। যদি আমি বিভাজন রেখায় পৌঁছাতে পারি, আমি 2 নম্বর সামরিক একাডেমিতে যেতে পারি। 2টি একাডেমির মধ্যে প্রথমটি স্পষ্টতই ভালো। যাই হোক, একটি খুব উচ্চ স্কোর প্রয়োজন, তাই লু ফেং ইতিমধ্যে এটি ছেড়ে দিয়েছে। তবে 2 নম্বর মিলিটারি একাডেমি নিয়ে এখনও কিছুটা আশার আলো বাকি রয়েছে। লু ফেংয়ের চোখ জ্বলে উঠল। পরীক্ষার ফলাফল ওয়েব পেজ আসলে একটি রিফ্রেশ পরে নতুন কিছু প্রদর্শন। ঈশ্বর, দয়া করে আমাকে একটু সাহায্য করুন এবং আমাকে বিভাজন রেখা অতিক্রম করতে দিন। যতক্ষণ আমি এটি পাশ করব, আমি 2 নম্বর সামরিক একাডেমিতে প্রবেশ করতে পারব। লু ফেং চিন্তিত এবং উদ্বিগ্ন ছিলেন। তারপরে তিনি তার নাম, আইডি এবং পরীক্ষার সার্টিফিকেট টাইপ করেন এবং অনুসন্ধান বোতামে চাপ দেন। অনুসন্ধান। ল্যাপটপের পৃষ্ঠাটি কিছুটা ফ্ল্যাশ করে এবং শীঘ্রই একটি ফর্ম প্রদর্শন করে। ছাত্র লু ফেং। সেক্স পুরুষ। আইডি 426123203806083211। পরীক্ষার সার্টিফিকেট 5878643567890766। লিবারেল আর্টস 216। বিজ্ঞান 223। গণিত 118।
মোট 5-5-7। বিভাজন রেখা 5-6-1। নোট, যদি আপনি ভুলে যান, বিভাজন রেখা হল সেই স্কোর যা ব্যাচেলর এবং বিশেষজ্ঞদের আলাদা করে। লু ফেং দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্কড মিলিটারি একাডেমিতে যাওয়ার জন্য তাকে কমপক্ষে ব্যাচেলর গড় বিভাজন লাইন পেতে হবে। অধ্যায় 8, 2 যোদ্ধা। 5-5-7 পয়েন্ট। বিভাজন রেখাটি 5-6-1 পয়েন্ট। লু ফেং গভীর শ্বাস নিল। মাত্র 4 পয়েন্ট। শুধু এই 4টি পয়েন্টের কারণে আমি সামরিক একাডেমিতে যাওয়ার সুযোগ হারিয়েছি। আমি বিশ্বাস করতে পারি না যে 12 বছরের অধ্যয়ন এটির নেতৃত্ব দিয়েছে। যদি আমি সামরিক একাডেমিতে যেতে না পারি, তাহলে তাই হোক। কোনো বড় ব্যাপার নেই। লু ফেং তার দৃষ্টি নিবদ্ধ করে তার ডান হাতটিকে একটি ব্লেডের আকারে তৈরি করে। এরপর তিনি তার সামনের স্থানটিতে একটি অনুভূমিক কাঁটা তৈরি করেন। হাতের গতির কারণে বাতাস হিংস্রভাবে কেঁপে কেঁপে উঠল। এই সময়ের কোমাকে ধন্যবাদ, আমার শক্তি অনেক বেড়েছে। সম্ভবত আমার বর্তমান শারীরিক ফিটনেস ফাইটার হওয়ার জন্য প্রয়োজনীয় স্তরে পৌঁছেছে। আমি সম্ভাব্য যোদ্ধা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমি একটু দূরে থাকলেও সমস্যা হবে না। আমি যদি 1 বা 2 মাসের জন্য গুরুত্ব সহকারে এবং তিক্তভাবে প্রশিক্ষণ দিই, তাহলে আমার সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লু ফেংয়ের অভিযোজন ক্ষমতা খুব বেশি। তার পরীক্ষার স্কোর বিভাজন রেখায় পৌঁছায়নি, যা তাকে হতবাক করেছিল। তবে কোমা তার শক্তি বাড়িয়ে দিয়েছে, যা তাকে আবার আত্মবিশ্বাসী করেছে। সর্বোপরি, একজন সামরিক একাডেমি স্নাতকের অবস্থান একজন যোদ্ধার থেকে অনেক দূরে। লু ফেং দরজা খুলে বসার ঘরে প্রবেশ করলেন। বসার ঘরে লু হংগু, গং জিন ল্যান এবং লু হুয়ার সবাই মাথা ঘুরিয়েছিল। তারা 3 জনই উদ্বিগ্ন। গং জিন ল্যান এমনকি উঠে দাঁড়ালেন এবং লু ফেংয়ের দিকে হেঁটে গেলেন। ফেং, আপনার স্কোরের জন্য আমরা আপনাকে দোষ দিতে পারি না। আমরা কেবল আপনার রোগকে দায়ী করতে পারি। দীর্ঘশ্বাস। এই রোগটি এখন কিভাবে কাজ করা শুরু করে? এত বছর ধরে এটি কাজ করেনি। ভাই, আপনি হতবাক নন? লু হুয়া তার হুইল চেয়ারে বসে উদ্দেশ্যমূলক মজা করে। যখন লু ফেং তার রুমের ভিতরে তার গ্রেড পরীক্ষা করছিলেন, তখন পরিবারের বাকি সদস্যরা লু ফেংয়ের ফলাফল পরীক্ষা করতে লু হুয়ার ল্যাপটপ ব্যবহার করেছিল এবং 4 পয়েন্টের পার্থক্য শিখেছিল। তারা কিছুটা হতাশ হলেও লু ফেংকে নিয়েই বেশি চিন্তিত। লু ফেং হেসেছিলেন, অবশ্যই আমি হতবাক নই। বাবা মা, এই রোগের জন্য দোষারোপ করবেন না। আসলে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। কৃতজ্ঞ, কৃতজ্ঞ, কৃতজ্ঞ। লু হংগু, গং জিন ল্যান এবং লু হুয়া সবাই হতবাক হয়ে গেল। উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা একজন ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি। এখন যেহেতু লু ফেংয়ের পরীক্ষাগুলি এই রোগে নষ্ট হয়ে গেছে, কিভাবে কেউ এর প্রতি কৃতজ্ঞ হতে পারে? বাবা মা হুয়া, লু ফেং একটু হাসল। আমি যখন ছোট ছিলাম, তখন আমার 2টি কোমা ছিল এবং অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আসলে আমি সেই কোমা থেকে জেগে ওঠার পরে আমি অনুভব করেছি যে আমার শক্তি অনেক বেশি বেড়েছে এবং দ্রুত দৌড়াতে সক্ষম হয়েছি। এবারও একই। আমি মনে করি আমার ফিটনেস লেভেল আগের তুলনায় অনেক বেশি এবং আমি অনুমান করি যে আমি সম্ভাব্য ফাইটার পরীক্ষা পাশ করতে পারব। কি? লু হংগু, গং জিন ল্যান এবং লু হুয়া এক দৃষ্টি বিনিময় করেছেন। ভাই, তুমি কি সিরিয়াস? লু হুয়া আর ধরে রাখতে পারলেন না। অবশ্যই আমি। লু ফেং একটু হাসলেন। আমি সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি ফাইটার কমব্যাট পরীক্ষার জন্য আবেদন করতে পারব। আমি আমার যুদ্ধ ক্ষমতার উপর যথেষ্ট আত্মবিশ্বাসী। আমি হয়তো এই বছর যোদ্ধার পদ অর্জন করতে পারব। লু হংগু, গং জিন ল্যান এবং লু হুয়া এই খবরে অভিভূত হয়েছিলেন। একজন যোদ্ধা যে প্রতিনিধিত্ব করে কি? এটি মানবতার সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, এটি বিশেষ সুবিধা এবং অধিকারের প্রতিনিধিত্ব করে। এটি অর্থের একটি টন প্রতিনিধিত্ব করে।
এটা তাদের প্রতিনিধিত্ব করে সামাজিক স্তরক্রমের শীর্ষে। এবং আপনি একজন যোদ্ধা হওয়ার পরে এটি আপনার পরিবারের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে। এটি একটি সামরিক একাডেমিতে অভিজাত ছাত্র হওয়ার চেয়ে অনেক ভালো। আমাদের পরিবার থেকে একজন যোদ্ধা আসবে, লু হুয়া চিৎকার করে বলতে পারল না। হাহা, ভাই, আপনি অসাধারণ। ফেং, দুর্দান্ত। লু হং গুও উত্তেজিতভাবে লু ফেংয়ের কাঁধে চাপ দিলেন। একজন যোদ্ধা হওয়াটা দারুণ ব্যাপার। একজন যোদ্ধার তুলনায় একজন মিলিটারি একাডেমি স্নাতকের ক্ষেত্রে এত ভালো কি? এখন পর্যন্ত পৃথিবীর সমস্ত যোদ্ধা সমাজে প্রশংসিত এবং উচ্চমানের। তার বাবা মা এবং ভাই কত খুশি তা দেখে লু ফেং হেসেছিল। বাবা মা, আমি আসলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে আমরা খুব খুশি হতে পারি না। একজন 8 বছর বয়সী যোদ্ধা। লু হুয়া সাহায্য করতে পারল না, কিন্তু উত্তেজিতভাবে চিৎকার করে বলল, আমার ভাই যদি সত্যিই একজন 8 বছর বয়সী যোদ্ধা হয়, তাহলে সেটাও হবে অসাধারণ। তার পরের দিন ভোর 5টা, আকাশ ছিল উজ্জ্বল। লু ফেং সবেমাত্র বাড়ি ছেড়েছে এবং সীমার ডোজোর দিকে যাচ্ছে। এই সময় এখানে খুব কমই কেউ আছে। লু ফেং ডোজোতে প্রবেশ করলেন এবং দেখলেন যে পুরো ডোজোর লন এবং রাস্তায় প্রায় 100 জন লোক রয়েছে। মোট সদস্য রয়েছে প্রায় 30 থেকে 40,000। ডোজো প্রশিক্ষক শুধুমাত্র রাতে পড়ান, তাই রাতের সময় হল যখন বেশি মানুষ থাকে। লু ফেং রাস্তা ধরে অভিজাত সদস্য ভবনের দিকে রওনা হলেন। রম্বল, একটি কম শব্দ তরঙ্গ বাহিত হয়। লু ফেং অজান্তেই তার মাথা ঘুরিয়ে একটি মার্জিত সাদা রেসকার দেখলেন। ধীরে ধীরে ডোজোতে প্রবেশ করার সাথে সাথে লু ফেং সাবধানে তাকাল এবং একটি শ্বাস নেওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। অ্যাস্টন মার্টিনের রেসকার, এবং এটি উড়ার ক্ষমতা সহ সবচেয়ে নতুন এবং সবচেয়ে ব্যয়বহুল। 191। তার ভাই সত্যিই রেসকার পছন্দ করতেন। বাড়িতে তিনি লু হুয়ার এই 191 প্রশংসা শুনেছেন। এটি একটি অ্যাস্টন মার্টিন। এটি এমনকি একটি 191, এটি একটি উঠতে পারে। ডোজোর মধ্যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীকে এই এলাকার দিকে প্রলুব্ধ করা হয়েছিল। এই একটি গাড়ির দাম 3-6 মিলিয়ন। ঠিক এই সময় রেস কার এলিট মেম্বার ভবনের গেটের সামনে এসে থামল। দরজা খুলে গেল এবং একটি ঢিলেঢালা ডোজো অনুশীলনের ইউনিফর্ম পরা একটি ছোট, লাল কেশিক, স্পষ্টভাবে রঙিন লোক বেরিয়ে গেল। তার চোখ এলোমেলোভাবে চারপাশ স্ক্যান করে। তিনি নিয়মিত ডোজো ছাত্রদের পাশ কাটিয়ে তাকালেন, কিন্তু লু ফেংয়ে কিছুটা থেমে গেলেন। তবে কিছু না বলে ভবনে ঢুকে পড়েন। এটি একটি যোদ্ধা। লু ফেংয়ের চোখ জ্বলজ্বল করে। লু ফেং যোদ্ধার দৃষ্টি থেকে চাপ অনুভব করতে পারে। এটি এমন একটি দৃষ্টিশক্তি যার ইস্পাত ইচ্ছা আছে এবং মৃত্যু পর্যন্ত অনেক লড়াইয়ের সম্মুখীন হয়েছে। প্রশস্ত ডোজো প্রশিক্ষণ হল খালি ছিল, সেখানে একজনও ছিল না। তখন মাত্র 5টা বাজে। এমনকি রাতে সাধারণত 200 জনের বেশি লোক থাকবে না। আমি দেখতে চাই আমার শক্তি কতটা বেড়েছে। লু ফেং হেঁটে গেলেন এবং মুষ্টি শক্তি পরীক্ষক মেশিনে প্লাগ করলেন। এটি চালু করার পরে তিনি দূরে থাকা স্পিড টেস্টার মেশিনটি চালু করেন। মুষ্টি শক্তি পরীক্ষক মেশিনের সামনে দাঁড়িয়ে। শুরু করুন। লু ফেং গভীর নিঃশ্বাস ফেল। তিনি তার কোমরকে কেন্দ্র হিসাবে ব্যবহার করেছিলেন, যা তার শক্তি প্রকাশ করেছিল। এটি একটি বিশাল অজগরের মতো তার শরীর দিয়ে গুলি করে এবং তার বাহু দিয়ে একটি বিস্ফোরক শক্তি তৈরি করেছিল। তার মুষ্টি একটি বজ্রপাতের মতো ছিল এবং হঠাৎ মেশিনে একটি ফ্যাং শব্দ তৈরি হয়েছিল। যায় 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 মুষ্টি শক্তি পরীক্ষক মেশিন পরপর 3টি শব্দ বের করে। লু ফেংয়ের চোখ জ্বলে উঠল। সাধারণত মেশিন এই ধরনের শব্দ করে না। এই শব্দটি শুধুমাত্র একটি পরিস্থিতির অধীনে করা হয়। মুষ্টি শক্তি 1000 কেজি ছাড়িয়ে গেছে। লু ফেং মেশিনের ডিসপ্লের দিকে তাকিয়ে রইল। 1089 কেজি। এত উঁচুতে? লু ফেং আনন্দিত ছিল। একজন যোদ্ধার জন্য মুষ্টি শক্তি প্রয়োজন ছিল 900 কেজি।
তার আগের মুষ্টি শক্তি ছিল 809 কেজি এবং এখন এটি 1089 কেজি পর্যন্ত বেড়েছে, হঠাৎ করে 280 কেজি বেড়েছে। পাশ করার জন্য যথেষ্ট বেশি। হা হা। লু ফেং উত্তেজিতভাবে বিদ্যুতের মতো ঘুষি মারল, তার পুরো শরীর বাম এবং ডানে কাঁপছে। দ্য পেং পেং আওয়াজ চলতে থাকে। যেন চোখের পলক ফেলছে, লু ফেং ইতিমধ্যেই প্রায় 200 বার ঘুষি মেরেছে এবং মেশিনের ডিসপ্লে জুড়ে স্ক্রোল করা সংখ্যার একটি গুচ্ছ দেখায়। 956 কেজি, 989 কেজি, 923 কেজি, 965 কেজি। এখন আমি আমার গতি পরীক্ষা করব। লু ফেং ট্র্যাকের দিকে এগিয়ে গেল। যতক্ষণ না আমার গতি চলে যায়, আমার স্বাভাবিকভাবে প্রতিভাধর প্রতিক্রিয়া গতির সাথে, যা ইতিমধ্যে একজন যোদ্ধার জন্য যোগ্য ছিল, তখন আমি অবশ্যই সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব। লু ফেং তার শ্বাস-প্রশ্বাস সামঞ্জস্য করে। হুশ! তার শরীর ছিল কামানের গোলা, ট্র্যাক দিয়ে উড়ে যাচ্ছিল। অভিজাত সদস্য ভবনের চতুর্থ তলা। একজন লাল কেশওয়ালা লোক কথা বলছিলেন এবং কালো শার্ট পরা একজন টাক, মধ্যবয়সী লোকের পাশাপাশি হাঁটছিলেন। ইয়ান লু, আমাদের শেষ সাক্ষাতের কতদিন হয়ে গেছে? মধ্যবয়সী লোকটি কিছুটা হাসল, সম্ভবত প্রায় 3 বছর। পেছন থেকে সেই অপরিণত বাচ্চাটি তখন এই বিখ্যাত হয়ে ওঠে। শুনলাম এবার আপনি প্রায় 1 মিলিয়ন আয় করেছেন। হো হো। তোমাকে দেখলে মনে হয় বুড়ো হয়ে গেছি। এটাই ছিল ভাগ্য, লাল কেশওয়ালা লোকটি হেসে বলল। ভাই জিয়াং তখন ডিআই ডিআই ডিআই। নিচতলা থেকে একটা ক্ষীণ আওয়াজ এলো, যা দুজনকে চমকে ও অবাক করে দিল। নিচে মুষ্টি শক্তি পরীক্ষক মেশিন নতুনদের জন্য। একবার 1000 কেজি হয়ে গেলে এটি এই শব্দ করে। টাক মাঝবয়সী লোকটি অবাক হয়ে বলল, এমনকি কেউ এখানে সকাল 5টায় অনুশীলন করছে। যেহেতু এটি 1000 কেজির বেশি, এটি কি ইয়াং হতে পারে? আমরা নিচে দেখতে গেলে কি আমরা জানতাম না? হু হু। একটা কালো শার্ট আর একটা সাদা শার্ট। এই দুটি মানুষ ছিল ফ্যান্টমের মতো, যা সিঁড়ি বেয়ে উড়ে গেছে। চোখের পলকে তারা চতুর্থ তলা থেকে তৃতীয় তলার ট্রেনিং হলের প্রবেশপথে চলে গেল। কালো শার্ট পরা, টাক মাঝবয়সী এবং সাদা শার্ট পরা, লাল চুলওয়ালা লোকটি ট্রেনিং হলের ভিতরে তাকাল। এই সময়ে লু ফেং ট্র্যাকের সামনে দাঁড়িয়েছিল এবং শীঘ্রই অতীতে উড়ে গেল। 281 মেস, টাক মাঝবয়সী মানুষ এবং লাল কেশিক লোকটি উভয়ই স্পিড টেস্টার মেশিনে প্রদর্শিত নম্বরটি দেখেছিল। এই লু ফেং 1000 কেজির বেশি শক্তি এবং 281 মিলিসেকেন্ডের একটি অবিশ্বাস্য গতি। টাক মধ্যবয়সী লোকটি হতবাক হয়ে গেল। ভাই জিয়াং, এই লোকটিকে বেশ তরুণ মনে হচ্ছে। তিনি ইতিমধ্যে একজন যোদ্ধার জন্য প্রয়োজনীয় ফিটনেস স্তরে পৌঁছেছেন বলে মনে হচ্ছে। লাল কেশওয়ালা লোকটি অবাক হয়ে বলল। টাক মাঝবয়সী লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, তার নাম লু ফেং। তিনি আমাদের দোজোর আরও মেধাবী ছাত্রদের একজন। এই বছর তার 108তম জন্মদিন ছিল। 108? এত ছোট? লাল চুলওয়ালা লোকটার চোখ ছলছল করে উঠল। এই সময়ে লু ফেং প্রবেশদ্বারে কাকে দেখে হতবাক হয়ে যান। লাল কেশওয়ালা লোকটি সেই যোদ্ধা যে তার রেসের গাড়িতে এসেছিল। অন্যদিকে টাক মাঝবয়সী লোকটি হল এই ডোজো অফ লিমিটস মাস্টার জিয়াং নিয়ান, যার সর্বাধিক ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে। ডোজোর নিয়ম অনুসারে প্রত্যেক ছাত্র তাকে শিক্ষক বলে ডাকে। প্রশিক্ষক! লু ফেং শুভেচ্ছা জানাতে চিৎকার করে উঠল। এখানে আসুন। প্রশিক্ষক জিয়াং নিয়ান হাসলেন। আমি বিশ্বাস করতে পারছি না আপনি এত দ্রুত। একজন যোদ্ধার জন্য যা প্রয়োজন তা আপনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। আমি আপনাকে পরিচয় করিয়ে দিই, এটি আপনার সিনিয়র, ইয়ান লু। ইয়ান লু, তাকে আপনার নাম বলতে কোনো সমস্যা নেই? না। ইয়ান লু লু ফেংয়ের দিকে তাকালেন এবং মাথা নেড়ে বললেন, এই যুবকটি এত অল্প বয়সে একজন যোদ্ধার জন্য ফিটনেসের প্রয়োজনীয়তায় পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে আমরা কিছু ধরনের মিথস্ক্রিয়া করব। জিয়াং নিয়ান লু ফেংয়ের দিকে তাকিয়ে হাসলেন।
লু ফেং, যেহেতু আপনার বয়স 1-8, আপনি অবশ্যই আপনার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা সঠিকভাবে দিয়েছেন। এর ফল উপেক্ষা করে স্কুলে গিয়ে লাভ কি? শুধু প্রত্যাশিত যোদ্ধা পরীক্ষা দেওয়ার দিকে মনোনিবেশ করুন। ও হ্যাঁ, 1 জুলাই, আপনার সম্ভাব্য ফাইটার পরীক্ষা দিতে তান ইয়াংজু শহরের ডোজো অফ লিমিটে যান। আপনার বর্তমান শক্তির সাথে আপনি সহজেই পাশ করবেন। হাই স্কুল পরীক্ষা, ইয়ান লু হাসলেন, কলেজে আপনার সময় নষ্ট করবেন না। আপনার চমৎকার প্রতিভা আছে। আপনি যাই করুন না কেন, আপনাকে অবশ্যই এতে আপনার সমস্ত কিছু দিতে হবে। এই মুহূর্তে আপনাকে অবশ্যই আপনার সমস্ত মনোযোগ মার্শাল আর্টে রাখতে হবে। কিডো, আপনি যখন একজন যোদ্ধা হবেন, আমাদের সীমার ডোজোতে যোগ দিন। এটা করে তোমার ভবিষ্যৎ হবে। এই 2 যোদ্ধা সকলেই অত্যন্ত উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। সমাজের ধনী ও রাজনীতিবিদরা তাদের কাছে কিছুই ছিল না। তারা তরুণ লু ফেং তাদের পদে যোগদানের অপেক্ষায় ছিল। অধ্যায় 9, একজন যোদ্ধার অধিকার, পর্ব 1। বিভিন্ন ধরনের মুদ্রা উল্লেখ করা শুরু হয়েছে, তাই আমি এখন থেকে সেগুলো লিখব। এখন পর্যন্ত যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হল $8 এবং চীনা ডলার। একটি পিং হল 3 বর্গমিটার। ভলিউম 1, অধ্যায় 9, একজন যোদ্ধার অধিকার, পার্ট 1। ইয়ান লু ঠিক বলেছেন। জিয়াং ইয়ান লু ফেংয়ের দিকে তাকিয়ে আন্তরিকভাবে বললেন, লু ফেং, আপনি খুব দ্রুত গতিতে উন্নতি করছেন। আমাদের জিয়ান অঞ্চলের ডোজো অফ লিমিটে আপনি সম্ভবত এখন পর্যন্ত দ্রুততম শিক্ষানবিশ। আপনি 1-6 বছর বয়সে আমার ডোজো অফ লিমিটে প্রবেশ করেছেন। এখন আপনার বয়স 1-8 এবং আপনি ইতিমধ্যে একজন যোদ্ধার সীমানায় পৌঁছে গেছেন। আপনি যদি কলেজে যান এবং সেখানে আপনার শক্তি নষ্ট করেন, আপনার 4টি বছর সেখানে নষ্ট করেন, তবে এটি সত্যিই অপরাধ হবে। আপনি অবশ্যই জানেন যে আপনি 1-6 বছর বয়স থেকে 3-0 বছর বয়স পর্যন্ত দ্রুত উন্নতি করেন। আপনি যত বড় হবেন তত কঠিন হবে, জিয়াং নিয়ান গম্ভীরভাবে বললেন। কলেজের 4 বছর প্রকৃতপক্ষে একজন যোদ্ধার নিজেকে প্রশিক্ষণের জন্য সবচেয়ে সহজ সময়। যোদ্ধাদের দৃষ্টিকোণ থেকে পড়াশোনার জন্য এই 4 বছর নষ্ট করা সত্যিই একটি বড় পাপ। লু ফেং কিছুটা হতবাক হয়ে গেল। ঈশ্বর, মনে হচ্ছে আমার পরীক্ষায় ব্যর্থতা এতটা খারাপ ছিল না। লু ফেং, আপনি যখন আনুষ্ঠানিকভাবে একজন যোদ্ধা হন, তখন আপনি আমার ডোজো অফ লিমিটে যোগ দেবেন। জিয়াং নিয়ান হাসলেন, যতদিন তুমি আমার ডোজোর যোদ্ধা হবে, আমি তোমার জন্য একটি বিশেষ প্রাইভেট ভিলার ব্যবস্থা করব। অবশ্যই, আপনি এটি বিক্রি করতে পারবেন না। আপনার প্রতি মাসে কমপক্ষে 20,000 চীনা ডলার বেতন থাকবে। শুধু আমার জন্য একটি ব্যক্তিগত ভিলা? 20,000 চাইনিজ ডলারের শুরুর বেতন? লু ফেং একটা নিঃশ্বাস ফেল। 20,000 বেশি ছিল না, তবে একটি ব্যক্তিগত ভিলা ছিল খুব অসাধারণ। এখন পর্যন্ত চীনে মোট 6টি মানব সদর দফতর রয়েছে। অন্য কথায় 6টি বড় শহর। জমি অত্যন্ত মূল্যবান এবং মূল্যবান, তাই একটি ভিলার উপর অত্যন্ত উচ্চ কর আরোপ করা হবে। একটি নিয়মিত বাড়িতে একটি পিং 10,000 থেকে কয়েক হাজার খরচ হবে। এর ফলে অনেক মানুষ সস্তা ভাড়ার বাড়িতে বসবাস করছে। নিয়মিত বাড়িগুলি ইতিমধ্যে এত ব্যয়বহুল। একটি ভিলা বা প্রাসাদে একটি পিং কয়েক লক্ষ চীনা ডলার খরচ হবে। এবং ব্যক্তিগত ভিলা এখন পর্যন্ত সমস্ত দেশ দ্বারা সীমাবদ্ধ। আপনি শুধুমাত্র টাকা দিয়ে তাদের বাস করতে পারবেন না। একটিতে বসবাস করতে সক্ষম হওয়ার জন্য আপনার অবশ্যই অর্থ, ক্ষমতা এবং একটি বিশেষ অবস্থান থাকতে হবে। বিশাল ট্যাক্স বিবেচনা করে ব্যক্তিগত ভিলায় 1 পিং লাখ লাখ টাকা খরচ হবে। একটি ছোট প্রাইভেট ভিলা প্রায় 300 পিং হবে, যা সহজেই 200 থেকে 300 মিলিয়ন। লু ফেং তার দম আটকে রেখেছিলেন, যদিও আমি এটি বিক্রি করতে পারি না, তবে একটি পরিবারকে সেই ব্যক্তিগত ভিলায় বসবাস করতে হবে। এই পৃথিবীতে জন্ম নেওয়া মূল্যবান। 2 বা 3 বিলিয়ন, তাই কি? ঝাং হাও বাইয়ের বাবা, একজন টাইকুন, সম্ভবত কখনো এভাবে ব্যক্তিগত ভিলায় থাকতে পারবেন না।
লু ফেং, আমার ডোজোর বিশেষাধিকার দেশের বিশেষ বাহিনী থেকে খুব বেশি আলাদা নয়। জিয়াং নিয়ান হাসলেন। বিশেষ বাহিনীর যোদ্ধাদের একটি উপযুক্ত বেতন এবং বিশেষ বাড়ি রয়েছে। তাদের কাছে একমাত্র কিলিং লাইসেন্স নেই, যা পরিস্থিতি প্রয়োজন হলে যে কোনো নিয়মিত ব্যক্তিকে হত্যা করতে দেয়। অবশ্যই তারা কেবল এলোমেলোভাবে মানুষকে হত্যা করার অনুমতি দেয় না, কারণ তারা এখনও পরিস্থিতি সম্পর্কে উচ্চতরদের কাছে রিপোর্ট করেছে। হত্যার লাইসেন্স। লু ফেং এর আগেও শুনেছেন, বিশেষ বাহিনীর যোদ্ধাদের কাউকে হত্যা করার অধিকার রয়েছে। তবে আমাদের ডোজোরও বিশেষ অধিকার রয়েছে। যদি কোনো নিয়মিত ব্যক্তি আপনার সাথে জগাখিচুড়ি করে, আপনি ডোজোতে রিপোর্ট করতে পারেন। ডোজোর তদন্তকারীরা পরিস্থিতি নিশ্চিত করার পরে তারা জিয়াংনান নিরাপত্তা বিভাগের মাধ্যমে যাবেন এবং অবিলম্বে সেই ব্যক্তিকে নিয়ে আসবেন। জিয়াং নিয়ান হেসেছিলেন। আপনি যদি আমাদের ডোজোতে যোগ দেন, আপনার কাছে অর্থ, অবস্থান, সবকিছু থাকবে। আপনি চাইলেই মানবতার সীমার দিকে তাড়া করতে পারেন। সীমার ডোজো। জিয়াং নিয়ান তার পাশে ইয়ান লুকে নির্দেশ করেছিলেন, এটি আমার শিষ্য ইয়ান লু, যে সম্প্রতি একটি দানবকে হত্যা করেছে এবং এর জন্য প্রায় $1 মিলিয়ন আয় করেছে। আপনি যদি এটিকে রূপান্তর করেন, তাহলে তা হবে প্রায় $30 মিলিয়ন চীনা ডলার। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, আপনার প্রতিভা দিয়ে, আমি নিশ্চিত যে তার স্তরে পৌঁছানো অসম্ভব নয়। লু ফেং হতবাক। আমার ভগবান, শুধু একটা দানবকে মেরে এত টাকা জাল করবে? ঠিক কোনো দানবকে সে মেরেছে। লু ফেং, কঠোর পরিশ্রম চালিয়ে যান। আপনি সত্যিই প্রতিভাবান, তাই হতাশ হবেন না। জিয়াং নিয়ান হেসে লু ফেংয়ের কাঁধে চাপ দিল। কিডো, যাই হোক না কেন, আরাম করবেন না, কারণ আমি বিশ্বাস করি যে আপনার যোদ্ধাস্তরের যোদ্ধা হওয়ার সুযোগ আছে। তখন অর্থ, পদ, সৌন্দর্য, তোমার সব কিছু থাকবে। ইয়ান লু একটু হেসে বলল, সে সময় আমি তোমার সাথে কিছু দানব শিকার করতে যেতে পেরে খুশি হব। হা হা হা। এই কথা বলার পর দুই যোদ্ধা জিয়াং নিয়ান এবং ইয়ান লু চলে যাওয়ার সময় হেসে উঠল। লু ফেং ট্রেনিং হলের মধ্যে দাঁড়িয়েছিল, তার চিন্তাভাবনা একটি জগাখিচুড়িতে। এটা কোনো ব্যাপার না যদি এটি প্রশিক্ষক জিয়াং নিয়ান বা রহস্যময় লাল চুলের যুবক ইয়ান লু হয়। লু ফেং তাদের হাসি এবং কথাবার্তায় এক ধরনের বেপরোজাতা অনুভব করতে পারে। একরকম বন্যতা। বেপরোয়া, বন্যতা। লু ফেংয়ের মুখে হাসি ফুটতে শুরু করে। হ্যাঁ, পুরুষদের এই পৃথিবীতে বেপরোয়া হওয়া উচিত এবং তাদের নিজস্ব পথ তৈরি করা উচিত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা আগে বলেছিলেন, যে সৈনিক জেনারেল হতে চায় না সে ভালো সৈনিক নয়। যে যোদ্ধা সেরা যোদ্ধা হতে চায় না, তার যোদ্ধার হৃদয় নেই। হাত পা বেঁধে জীবন যাপন করে লাভ কি? আপনার নিজের জন্য একটি আকাশ কাঁপানো, পৃথিবী ভেঙে ফেলার পথ তৈরি করা উচিত। 8 বছর বয়স যখন আপনার জীবনের মূল্য স্থিতিশীল হতে শুরু করে। প্রশিক্ষক জিয়াং নিয়ান এবং রহস্যময় যোদ্ধা ইয়ান লুয়ের সাথে দেখা করার পরে লু ফেংয়ের চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে যায়। আমি এটা করব। সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং, দ্বিতীয় শক্তিশালী থান্ডার লর্ড, যথাক্রমে ডোজো অফ লিমিটস এবং থান্ডার ডোজো তৈরি করেছে। এমনকি 5টি মহান দেশকেও তাদের সমান মানতে হবে। যদি তারা এটা করতে পারে, তাহলে কি তৃতীয় ব্যক্তিও এটা করতে পারত না? ট্রেনিং হল থেকে বেরিয়ে যাওয়ার সময় লু ফেং হাসলেন। ছেলেদের স্বপ্ন আছে, তাই তাদের তারা। তারুণ্যই তোমার পুঁজি। ভবিষ্যৎ যে অসীম সম্ভাবনার প্রতিনিধিত্ব করে তারুণ্য। সবকিছু আপনার নিজের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। লড়াই। 28 জুন, দুপুর, উজ্জ্বল আকাশ। লু ফেং এবং ওয়েই ওয়েন তৃতীয় উচ্চ বিদ্যালয়ের দিকে হাঁটছিলেন। আজ স্নাতক দিবস, যেখানে তারা তাদের স্নাতক ডিপ্লোমা এবং গ্রহণযোগ্যতার আবেদনপত্র গ্রহণ করে। ফেং, আপনি কি নিশ্চিত যে আপনি প্রত্যাশিত ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন? ওয়েই ওয়েন চিৎকার করা ছাড়া সাহায্য করতে পারেনি। হ্যাঁ, 1 জুলাই, আমি ইয়াংঝো শহরের ডোজো অফ লিমিট হেডকোয়ার্টার, লিমিট হলে যাব আমার পরীক্ষা দিতে। লু ফেং হাসল। তাদের সামনে ছিল স্কুল।
লু ফেং তার সামনে স্কুলের উঠানের দিকে তাকিয়ে একগুচ্ছ ছাত্র দেখতে পেল। দেখতে দেখতে তার মনে হলো তার মনোভাব বদলে গেছে। আমি নিজেকে তাদের একজন ভাবতাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমরা দুটি ভিন্ন জগতে আছি। তারা কলেজে যাবে, তাদের চাকরিতে কঠোর পরিশ্রম করবে এবং একটি পরিবার থাকবে, কিন্তু আমার পথ তাদের থেকে আলাদা। লু ফেং এবং ওয়েই ওয়েন স্কুলে প্রবেশ করে এবং তাদের নিজ নিজ ক্লাসে বিভক্ত হয়ে পড়ে। স্কুলের বারান্দায় হাঁটছি। ভাই, লু ফেং ভাই। আরও কয়েকজন সিনিয়র ছাত্র লু ফেংকে উষ্ণ অভ্যর্থনা জানাল। আমি শুনেছি যে লু ফেং যখন তার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছিল, সে পরীক্ষার কক্ষে অজ্ঞান হয়ে গিয়েছিল। এটা খুব খারাপ। পরীক্ষার কক্ষে অজ্ঞান হয়ে যাওয়া। দূর থেকে লু ফেংয়ের দিকে তাকিয়ে একদল লোক শান্ত কণ্ঠে আলোচনা করছিল। লু ফেং এর ফিটনেস লেভেল ইতিমধ্যে একজন যোদ্ধার পর্যায়ে পৌঁছেছে। তার চমৎকার শ্রবণ শক্তি তাকে ছাত্রদের আলোচনার প্রতিটি শব্দ শুনতে দেয়। সিনিয়র 5 ক্লাস হল লু ফেং এর ক্লাস। লু ফেং এখানে? ভাই লু, সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকজন ছাত্র ছিল এবং তারা সবাই আন্তরিকভাবে তাদের শুভেচ্ছা জানায়। লু ফেং হেসে মাথা নাড়ল। এই পুরানো ছাত্রদের বেশিরভাগেরই লু ফেংয়ের সাথে শালীন সম্পর্ক রয়েছে, তবে তাদের মধ্যে কেউ কেউ লু ফেংকে অপছন্দ করে। তারা উষ্ণ আচরণ করে, কিন্তু এখনও এক কোণে কিছু পুরানো ছাত্র শান্তভাবে আলোচনা করছে। লু ফেংয়ের গ্রেডগুলি খুব ভালো ছিল এবং সে একজন অভিজাত সদস্য। এমন ঘটনা ঘটবে কে ভাবতে পারে? পরীক্ষার হলে অজ্ঞান হয়ে যাওয়া, এমন দুর্ভাগ্য। এই জীবন, আপনি কাকে দোষ দিতে পারেন? অতীতে লু ফেং ক্লাসের সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন। ভালো গ্রেড এবং মার্শাল আর্টে দক্ষ। এখন এই মেধাবীদের সঙ্গে এমন ঘটনা ঘটলে সাধারণ শিক্ষার্থীদের অনেকেরই আনন্দের মুহূর্ত। যদিও তারা লু ফেংয়ের সাথে একটি শালীন সম্পর্কের মধ্যে রয়েছে, মানুষ যখন অতীতে এত উজ্জ্বল ছিল এমন কাউকে পড়ে যেতে দেখে তারা খুশি হয়। ভাবছি, তোমারও এমন দিন আছে। ডিপ্লোমা হস্তান্তর করা, ডিপ্লোমা হস্তান্তর করা এবং গ্রহণযোগ্য আবেদনপত্র। সবাই তাদের নিয়ে আসুন। 3 শ্রেণীর কর্মকর্তারা ডিপ্লোমা এবং আবেদনপত্র হাতে নিয়ে মঞ্চের দিকে হাঁটা দিলেন। ওয়াং ইন, লিউ জিয়ালং। অফিসাররা একে একে সকলের নাম চিৎকার করে ডিপ্লোমা ও আবেদনপত্র তুলে দেন। লু ফেং, এই শব্দে পুরো শ্রেণীকক্ষ নীরব হয়ে যায়। কার্যত সকলের দৃষ্টি লু ফেংয়ের দিকে পড়ে। সবাই জানত যে লু ফেং তার পরীক্ষায় অজ্ঞান হয়ে গিয়েছিল। লু ফেংয়ের গ্রেডগুলি খুঁজে পেতে আপনাকে যা জানতে হবে তা হল তার আইডি এবং পরীক্ষার শংসাপত্র, যা কোনো গোপন বিষয় নয়। ছাত্ররা অনেক আগেই তার গ্রেড পরীক্ষা করেছে এবং জানে যে সে 4টি পয়েন্ট দিয়ে বিভাজন রেখা মিস করেছে। লু ফেং, ক্লাস অফিসার কু লিন তার হাতে ডিপ্লোমা এবং গ্রহণযোগ্যতা ফর্ম তুলে দেন। ফেং, ফেং, চলো যাই। ওয়েই ওয়েন ক্লাসের প্রবেশপথের সামনে দাঁড়িয়েছিলেন। আমার জন্য অপেক্ষা করুন। লু ফেং সহজেই গ্রহণযোগ্যতা ফর্মটি গুটিয়ে নিয়ে ট্র্যাশে ফেলে দিল। অতঃপর উচ্চস্বরে ক্লাস নিস্তব্ধ। ক্লাসের প্রতিটি ছাত্র জমে গেল। পরীক্ষার পরে আপনি এই গ্রহণযোগ্য ফর্মটি পূরণ করেন। কে এটা ফেলে দেওয়ার সাহস করবে? এই সময়ে একটি মা কুইবান মেয়ে হতবাক হয়ে চিৎকার করে বলেছিল, লু ফেং, আপনি কিভাবে এটি ফেলে দিতে পারেন? আপনি আপনার গ্রহণযোগ্যতা ফর্ম পূরণ করতে যাচ্ছেন না? কিভাবে লু ফেং একজন বিশেষজ্ঞ হতে পারে? আমি অনুমান করি যে তিনি 1 বছর পুনরায় পরীক্ষা করবেন এবং পরের বছর আবার পরীক্ষা দেবেন। আলোচনা এবং বিতর্ক অবিলম্বে শুরু হয়ে যায়। ওয়েই ওয়েন, যিনি প্রবেশদ্বারে দাঁড়িয়েছিলেন, চকচক করে বললেন, বিশেষজ্ঞ হবেন? আবার করবেন? আপনারা এটা বুঝতে পারবেন, ফেং প্রসপেক্টিভ ফাইটার পরীক্ষা দিতে যাচ্ছে, কেন কিছু বাজে বিশেষজ্ঞের ক্লাস নেবেন বা আবার করবেন? এত কিছু বলবেন না, চলুন। লু ফেং ওয়েই ওয়েনকে টেনে নিয়ে তার সাথে চলে গেল। ছাত্ররা সবাই একযোগে বলল, কি? সম্ভাব্য ফাইটার পরীক্ষা? লু ফেং কি সম্ভাব্য ফাইটার পরীক্ষা দিতে যাচ্ছে?
বাস্তবিক সে এতটা ভালো না যে সে আমি অনুমান করি যে ওয়েই ওয়েন কেবল ব্লাফ করছিল। লু ফেং সবেমাত্র গত বছর একজন অভিজাত সদস্য হয়েছিলেন, তিনি কিভাবে এই বছর সম্ভাব্য ফাইটার পরীক্ষা দিতে পারেন? অবচেতনভাবে ছাত্রদের কেউই বিশ্বাস করতে রাজি ছিল না যে লু ফেং একজন যোদ্ধার ফিটনেস স্তর অর্জন করেছে। একজন যোদ্ধা, এটি একটি অতিপ্রাকৃত অস্তিত্ব। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।